স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার খবরের বিস্তারিত। ধর্মের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল 4টার পর শুরু হয় এই বৈঠক। এতে দেশের চলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন ধর্মীয় নেতারা। এর আগে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এতে অংশ নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঐক্যমত্যের ঘোষণা দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন আমাদের চিফ রিপোর্টার জাকারিয়া আহমেদ। জাকারিয়া, পরপর 2 দিন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সাথে বৈঠক হলো। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঐক্যমত্যের ঘোষণাও দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় নেতারা। এই ঐক্যমত দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারকে কতটা শক্তিশালী করবে? আজকে কিন্তু তৃতীয় দিনের মতো বৈঠক চলছে। প্রথম দিন ছাত্র নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। গতকালকে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং আজকে সবশেষ তিনি ধর্মীয় নেতাদের সঙ্গে বসেছেন। বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যে নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন সংগঠনে তাদের সঙ্গে বসেছেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় মন্দিরের পুরোহিত এবং উপাসনালয়ের যাজকরা রয়েছেন, পাশাপাশি ধর্মীয় স্কলাররাও রয়েছেন। এই বৈঠকে একটি বার্তা দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সেই অসাম্প্রদায়িক দেশে সম্প্রীতি বিনষ্টকারী যারা থাকবে বা চেষ্টা করা হবে সেগুলো যেন প্রতিহত করা হয়, বা সেই ধর্মীয় সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে যার যার জায়গা থেকে সচেতন কিংবা সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। প্রধান উপদেষ্টার যে আজকে বৈঠক সেখান থেকে আমরা জানতে পেরেছি কিংবা দেখতেও পেয়েছি, প্রধান উপদেষ্টা আজকে তার বৈঠকের শুরুতে প্রারম্ভিক একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি এই আহ্বানটি করেছেন যাতে ধর্মীয় সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমাদের দেশে রয়েছে সেই জায়গাতে যেন কোনো ব্যাঘাত না হতে পারে। আমরা বিশেষ করে দেখতে পেয়েছি যে 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে এবং শেখ হাসিনা ওই দিন পালিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং এরপর থেকেই কিন্তু আমরা বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা দেখতে পাচ্ছি। দেশের ভেতরে এবং বাইরে থেকে ধর্মীয় এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ধর্মীয় সম্প্রীতির জায়গায় আঘাত করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাতে সবাই যেন সতর্ক থাকে সেই বিষয়টি আজকের বৈঠকে উঠে আসছে। এর আগে আমরা দেখেছি গতকালকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বৈঠক করেছেন, যেখানে একই বার্তা দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে সবাই যেন একটি মঞ্চে আসে, অর্থাৎ একটি প্ল্যাটফর্মে সবাই থাকে, দেশের স্বার্থে সবাই এক, এই বার্তাটি যেন দেওয়া হয় দেশের ভিতরে এবং দেশের বাইরে। তো এই সুসংহত করার জন্য এই ব্যাপারটি বৈঠক চলছে, বৈঠকগুলো হয়েছে। জি জাকারিয়া, চলমান পরিস্থিতি মোকাবেলায় নতজানু নীতি অবলম্বন করা হবে না, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এই কথা বলা হয়েছে। সরকার নিশ্চয়ই কূটনৈতিকভাবে তার কাজ করবে, প্রয়োজনীয় ভূমিকা রাখবে। এখন প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলোর বা ধর্মীয় নেতা যারা আছেন বা যেই আমাদের ছাত্ররা আছে তাদের কৌশল কী হবে? নিশ্চয়ই একটি স্বাধীন সার্বভৌম দেশে নতজানু পররাষ্ট্রনীতি হওয়ার কোনো যুক্তি কিংবা কোনো প্রশ্নই থাকতে পারে না। আপনি রাজনৈতিক দলগুলোর কথা যদি বলেন, রাজনৈতিক দলগুলো কালকে কিন্তু তাদের বক্তব্য দিয়েছে। আমরা ডিবিসি নিউজের পক্ষ থেকে আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও কথা বলেছি, বিশ্লেষকদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে বিএনপি থেকে শুরু করে বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে তারা তাদের জায়গা থেকে তাদের মতের পার্থক্য কিংবা ভিন্নতা, আদর্শের ভিন্নতা, রাজনৈতিক যে ভিন্নতা সেগুলো রয়েছে কিংবা থাকবে, এটি স্বাভাবিক। তারপরও দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রশ্নে তারা কিন্তু এক হয়েছেন, এক মঞ্চে বসেছেন, একটি প্ল্যাটফর্মে বসেছেন। এটি নজিরবিহীন। এর আগে আমরা গত 15 বছর ধরে দেখেছি বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে কিংবা আর অন্যান্য রাজনৈতিক দলও জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, সেটি ফলপ্রসূ হয়নি নানান কারণে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের নানা বাধার মুখে সেটি ফলপ্রসূ হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল, সবাই একটি মঞ্চে দাঁড়িয়েছে। নিশ্চয়ই আপনিও অবগত রয়েছেন কিংবা আমাদের দর্শকরাও সেটি দেখেছে গতকালকে একটি ছবি, যেখানে প্রধান উপদেষ্টার সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে একটি ছবি তুলেছেন। সেটি একটি মাইলফলক হতে পারে বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সবাই যে একটি জায়গায় আসতে পেরেছে, এটিকে আশা জাগা নিয়ে বলছেন অনেকেই, এটি মনে করছেন, আমরাও সেটি মনে করতে চাই। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে, যে ভারতে পালিয়ে যাওয়ার পর, অর্থাৎ 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তাকে সেই গণঅভ্যুত্থানে যে রক্তপাত হয়েছে, যে আত্মদান হয়েছে, এই সব কিছুর পেছনে তাকে দায়ী করা হয়েছে এবং তিনি হুকুমের আসামি হিসেবে তার নামে অসংখ্য মামলা হয়েছে। তাকে ফেরত আনার ব্যাপারে অনেক দাবিও বাংলাদেশে আমরা দেখেছি।
যদিও আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত সংবাদ সম্মেলন সেখানে বলা হয়েছে যে তাকে ভারত থেকে ফিরে আনার জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানানো হয়নি। তবে আসার বিষয় হচ্ছে এই যে ভারত এবং বাংলাদেশের দুইটি দেশের যেখানে পররাষ্ট্রনীতির একটু দোলাচল চলছে, তার মধ্যে আগামী 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব তিনি কিন্তু বাংলাদেশে আসছেন। তো দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পরে বাংলাদেশের এবং ভারতের যে সম্পর্ক সেটি কতখানি স্থিতিশীল হয় কিংবা এই যে সম্পর্কের টানাপোড়েন সেটি কতটুকু মানে সুসংহত হয়, কমে যায়, সেটি এখন দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ জাকাই আহমেদ। 5ই আগস্টের পর অনেকে মিথ্যা মামলা করেছেন, পাশাপাশি এসব মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। তবে মামলায় নাম থাকলেও তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ফলে পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে বলেও আশাদার। পুলিশ প্রধান হিসেবে যোগ দেবার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আসেন বাহারুল আলম। কথা বলেন পুলিশের কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে। টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে। বলা হচ্ছে যে এখানে টেরোরিজম আবার গ্রো করছে, ইসলামী মৌলবাদ গ্রো করছে, কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো পৃষ্ঠপোষকতা তো এরকম কারো প্রতি হয়নি, এরকম কারো প্রতি দেওয়া হয়নি। এবং আমরা এখন পর্যন্ত আমরা মনে করি না যে ওই রকম কোনো আশঙ্কা বর্তমানে আছে। অনেক মিথ্যা মামলা সহ বিভিন্ন জায়গায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, মামলায় নাম থাকলেই গণগ্রেপ্তার করা যাবে না। দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে, সমাজের তারাও প্রভাবশালী লোক। যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করব না। 20 নভেম্বর পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পান 4 বছর আগে অবসরে যাওয়া বাহারুল আলম। বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। এক প্রশ্নে জুলাই আগস্টে পুলিশের কিছু সদস্যের বাড়াবাড়ি এবং আইন ভঙ্গ করার বিষয়টি তুলে ধরেন পুলিশ প্রধান। কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছেন, তাহলে কিভাবে মানে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে যে অমুককে বলেছেন, অমুকে বলেছে, অথবা ওয়্যারলেসের এই রেকর্ডটা আছে। এমনিতে যতই আমি বলি যে উনি করেছেন বিশ্বাস করবে না, ওই প্রক্রিয়াটাই কিন্তু আমরা উই আর অন দ্যাট জব। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ফলে পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে। এছাড়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত আসার বিষয়ে আশাবাদী তিনি। সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্রনীতিমালা করা, আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের টিওয়ারে এটা আছে। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলার প্রস্তুতি সংক্রান্ত এক প্রশ্নে আইজিপি বলেন, নানা কারণে এখনও এ কাজে নিয়োজিত হতে পারেনি পুলিশ। ওই স্টেপটাতে আমরা এখনো যেতে পারিনি। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশ প্রধানের ব্রিফিংয়ের বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, মিথ্যা মামলা বাণিজ্য নিয়ে কথা বলেছেন পুলিশ প্রধান, বেশ আন্তরিকভাবে আশাবাদী হওয়ার মতো ওনার কথা বলেছেন তিনি। এখন প্রশ্নটা হচ্ছে যে সাধারণ মানুষ কতটা আশাবাদী হতে পারবেন তার বক্তব্যে? ধন্যবাদ ইশরাত। প্রথমে আমি একটু বলে নিতে চাই যে পুলিশ প্রধানের আপনি যদি পেছনের যে কয়েকটি পুলিশ প্রধান, আমাদের যে কয়েকজন সম্মানিত পুলিশ প্রধান ছিলেন, এরকম খোলাখুলি কথা এই মামলা সংক্রান্ত বিষয়ে আজ পর্যন্ত দেশের মানুষ শুনেছে বলে আমার মনে হয় না। আমি দীর্ঘদিন যাবৎ অপরাধ বিটে কাজ করি এবং পুলিশ প্রধানের বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমেও গণমাধ্যমের সাথে কথা বলার বিষয় কভার করেছি। বিশেষভাবে এই বিষয়টি কেন আলোচনা এসেছে সেটা আগে আপনাকে জানতে হবে। গত কিছুদিন হলো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু ব্যক্তির পরিচয়ে উঠে আসছে যাদের নামে যাদেরকে হত্যা করা হয়েছে বলে মামলা করা হচ্ছে। সেই বিষয়গুলি পুলিশ সদর দপ্তর নজরে নিয়েছে। নজরে নিয়ে একটি সেলের মাধ্যমে এই সিদ্ধান্তটি এসছে যে ভুলেও মানে কোনোভাবেই তদন্ত ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হবে না। এই বিষয়গুলি সিদ্ধান্ত আজকে তিনি আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যমের সামনে তিনি প্রকাশ করেছেন। তার অন্যতম কারণ হচ্ছে বিগত ছাত্র আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত পুলিশের বিরুদ্ধে যেই বিদ্বেষ
জনসাধারণের তৈরি হয়েছে, কারণ পুলিশকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে চেষ্টা চলছিল সেই জায়গা থেকে উত্তরণের চেষ্টা করছে পুলিশ। আমার পুলিশ প্রধানের বক্তব্যে আমার কাছে মনে হয়েছে তিনি এই বিষয়টাকেই সবচেয়ে বেশি মানে জোর দিয়েছেন এই জায়গাতে, যে কিভাবে পুলিশকে জনগণের কাছাকাছি নেওয়া যায়। বিশেষ করে মামলায় যখন অজ্ঞাত ব্যক্তিদের নাম ধরে বা কয়েকজন 3 জনের নাম হলো কিন্তু অজ্ঞাত 100 জনের আসামি করে একটি মামলা হয়ে গেল, অজ্ঞাত থেকে কিছু কিছু মানুষজনকে ধরে নিয়ে আসছে, এই বিষয়গুলি এখন আর হবে না বলে তিনি নিশ্চিত করেছেন এবং জনসাধারণকে এতটুকু আশ্বস্ত করেছেন যে তারা যেন পুলিশের কাজে সহযোগিতা করে, পুলিশ ভুলেও আর তদন্ত ছাড়া কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করবে না, এটা তিনি নিশ্চিত করেছেন। আমার কাছে মনে হয়েছে যে এই বার্তাটা খুব জরুরি ছিল সাধারণ মানুষের জন্য। জি, রাজীব ঘোষ, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে পুলিশ বাহিনী জনবান্ধব হয়ে উঠবে এই আশাটা প্রকাশ করেছেন পুলিশ প্রধান। তো কোন কোন প্রক্রিয়া এটি হবে? সে সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই যে পুলিশের কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেছেন পুলিশ প্রধান, এইটা নিয়ে যদি ছোট্ট করে বলেন। সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাব করেছে, ইতিমধ্যে সেটি কাজও করা শুরু হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের সময়ে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই জায়গা থেকে যেন সরে আসতে হয় পুলিশকে, মানে প্রাণঘাতী অস্ত্র যেন ব্যবহার করতে না হয় তার যুক্তি হিসেবে দেখানো হয়েছে যে পুলিশ হচ্ছে জনগণের জানমাল রক্ষা করার জন্য এই পুলিশ বাহিনী। এই প্রাণঘাতী অস্ত্র কেন পুলিশ ব্যবহার করবে? এই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন বাহিনী রয়েছে, হ্যাঁ, পুলিশের এই কাজ নয়। এটা পুলিশ প্রধানের বক্তব্যে আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে। শুধু তাই নয়, আপনি এটা জেনে থাকবেন যে এর আগেও এই পুলিশের এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। বিশেষ করে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের যে চেষ্টা হয়েছে এর আগে সেই জায়গার সুপারিশও এসছে পুলিশ সংস্কার কমিশনের তরফ থেকে। এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পুলিশ সদর দপ্তর থেকে 8টি টিম তৈরি করা হয়েছে ইতিমধ্যে, যেটা ঘোষণা হয়নি। টিমটির নাম দেওয়া হচ্ছে মেন্টরিং অ্যান্ড মনিটরিং টিম। এই টিম 8টি ডিভিশনে কাজ করবে এবং এখানে যারা কাজ করবেন তারা পুলিশের থেকে অবসরে যাওয়া কর্মকর্তাদের নিয়ে আসা হবে, যারা তদন্ত কার্যক্রমে বেশ অভিজ্ঞ ছিল। সেটা এই অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে বর্তমানে কাজ করা কর্মকর্তাদের কাজগুলি মনিটরিংয়ের মধ্যে তারা নিয়ে আসবে। এই বিষয়গুলি একটু আপনার মাধ্যমে আমি একটু জানাতে চাই। অসংখ্য ধন্যবাদ রাজীব ঘোষ। তদন্তে বাধা সৃষ্টি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। সেই সঙ্গে শেখ হাসিনার আগের দেয়া বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে নিতেও আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতে অবস্থানকালে তার বিরুদ্ধে গণহত্যার প্রায় 200 মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার আবেদনও করা হয়েছে। এসবের তদন্ত চলার মধ্যেই গত 4 মাসে ভারত থেকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের বেশ কয়েকটি কল রেকর্ড গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। তদন্তে বাধাগ্রস্ত হচ্ছে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত তা মঞ্জুর করে। যে কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে। উনার জন্য এই আবেদনটি করেছিলাম, কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলোই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। ইতিপূর্বে যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। প্রসিকিউশন জানায় একই সাথে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য সরিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই 2 ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। এর আগে গেল 18 নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদন দাখিল করতে বলা হয় 17 ডিসেম্বরের মধ্যে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর বিষয়ে আদালত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো চিঠি পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, আগামী ৯ ডিসেম্বর ইউরোপের ২৮ দেশের কূটনীতিকরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। আলোচনা হবে ইইউ সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ও GSP+ সহ নানা বিষয়ে। রফিকুল আলম আরও বলেন, আগামী সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে আসবেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, পানি বন্টন ইস্যুতে কথা হবে। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে সংখ্যাগত বড় পরিবর্তনের সুপারিশ যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে। 3-এর পরিবর্তে 5 সদস্যের কমিশন চায় সংস্কার কমিশন। দুদককে রাজনৈতিক আমলাতন্ত্রের প্রভাবমুক্ত রাখা, শক্তিশালী আইনি ভিত্তি প্রতিষ্ঠা সহ বিভিন্ন প্রস্তাবনা থাকছে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনায়। চলতি মাসেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে দুদক সংস্কারের প্রতিবেদন দেবে ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে কমিশন। আদিত্য আরাফাতের প্রতিবেদন। দুদকে সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ ক্ষমতা কমিশনের। বর্তমান কাঠামোতে কমিশনের সদস্য সংখ্যা 3 জন, এর মধ্যে একজন কমিশনের চেয়ারম্যান। দুদকের সর্বোচ্চ এর নেতৃত্বে সংখ্যাগত পরিবর্তন চায় সংস্কার কমিশন, বাড়াতে চায় কমিশনের কলেবর। 3 সদস্যের পরিবর্তে 5 সদস্যের কমিশন গঠনের প্রস্তাবনা থাকছে সংস্কার কমিশনের প্রতিবেদনে। সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো আসবে বলে ধারণা করা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদকের কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া। উদাহরণস্বরূপ তাদের সংখ্যা কত হবে, কোন পেশার হবে, কী ধরনের যোগ্যতা সম্পন্ন হবে, কতটুকু দল নিরপেক্ষ কীভাবে হবে, এই বিষয়গুলো তো বিবেচনার অন্যতম ক্ষেত্র। আইনে থাকলেও দুদকের নিজস্ব কোনো প্রসিকিউশন ইউনিট না থাকায় নেই সংস্থাটির কোনো আইনজীবী। সরকার পরিবর্তন হলেই প্রসিকিউশন প্যানেলের আইনজীবীদের পরিবর্তন হয়। সংস্কার কমিশনের প্রস্তাবনায় দুর্নীতি মামলার কার্যক্রমকে বেগবান এবং দ্রুত মামলা নিষ্পত্তির জন্য স্থায়ী নিজস্ব প্রসিকিউশন গঠনের প্রস্তাবনা থাকছে প্রতিবেদনে। এছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবনায় দুদকের নেতৃত্ব নির্বাচনে বাছাই কমিটির স্বচ্ছতা নিশ্চিত করা, কমিশনে প্রশাসনিক আমলা নির্ভরতা কমানো, সংস্থাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করতে পূর্ণাঙ্গ ডিজিটাল করা, বিতর্কিত 54 ধারা বাতিল, দুর্নীতি সংক্রান্ত অন্যান্য আইনকে দুদকের তফসিলে সম্পৃক্ত করা, দুর্নীতি দমনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ধারা ও বিধি সংস্কার করার প্রস্তাবনা থাকছে প্রতিবেদনে। সংস্কার কমিশনের প্রধান জানালেন, তারা কমিশনের বেঁধে দেওয়া সময়ের আগে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবেন। আনুষ্ঠানিকভাবে আমরা 8 অক্টোবর কাজ শুরু করেছি, সেই হিসেবে আমাদের 3 মাস হবে 7 জানুয়ারি 2025। আমরা চেষ্টা করব এই ডিসেম্বর 31-এর মধ্যেই এটা শেষ করার জন্য। সংশ্লিষ্টরা মনে করেন, দুদকের নেতৃত্বে এমন সৎ ও যোগ্য লোককে দেয়া প্রয়োজন যাতে কমিশনের বিদ্যমান আইন অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে পারেন সংস্থাটির কর্মকর্তারা। সেই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছাও। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। আদিত্য, সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিতে যাচ্ছে সেগুলো কিভাবে দুদককে বেগবান করবে? একটা অভিযোগ আছে যে দুদক রাজনীতি এবং আমলাতন্ত্র মুক্ত নয়, যেটা আপনার প্রতিবেদনেও আমরা দেখলাম। সংস্কার কমিশনে এই নিয়ে কোনো প্রস্তাবনা আছে কিনা? ইশরাত, আপনাকে শুরুতে জানাতে চাই যে 1957 সালে তৎকালীন পাকিস্তান সরকার দুর্নীতি দমন ব্যুরো প্রতিষ্ঠা করে দুর্নীতি দমনের জন্য, কিন্তু এই দুর্নীতি দমন ব্যুরো ছিল সরকারের অধীনে। এই জন্য স্বাধীনভাবে দুর্নীতি দমন ব্যুরো কাজ করতে পারেনি। এই কারণে এই দুর্নীতি দমন ব্যুরোকে 2004 সালে কমিশনে রূপ লাভ করে, অর্থাৎ কমিশনে রূপান্তর করা হয়। এবং কমিশনে রূপান্তর করার কার্যক্রম যে কারণে করা হয়েছে সেটি হচ্ছে যে
যে দুর্নীতি দমনে স্বাধীনভাবে যেন কমিশন অর্থাৎ দুদক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য আইনের যে কাঠামোগুলো রয়েছে এবং সেই দুর্নীতি দমন আইনগুলোকে শক্তিশালী করা হয় এবং কমিশনকে স্বাধীন ঘোষণা করা হয়। এবং কমিশনকে 2004 সালে দুর্নীতি দমন কমিশন যাত্রা শুরু করলেও দুদকের কার্যক্রম নিয়ে, দুদকের নানা মামলা তদন্ত নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে এবং দুদককে বিভিন্ন মহল থেকে কেউ বলেছে নখদন্তহীন বাঘ এবং কেউ বলেছে যে আজ্ঞাবহ সরকারের একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান। দুর্নীতি দমন কমিশন রূপে রূপান্তর করা হলেও দুদকের বিভিন্ন কার্যক্রম নিয়ে যখন সমালোচনা চলছিল, এমন প্রেক্ষাপটে আপনি জানেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন যে কমিশন আছে, রাষ্ট্রের যেসব কাঠামো রয়েছে সেগুলোকে সংস্কার আনার উদ্যোগ নেয় এবং সেই সংস্কারের উদ্যোগের অংশ হিসাবে দুদককেও সংস্কার আনার উদ্যোগ নেওয়া হয় এবং সংস্কার কমিশন গঠন করা হয়। সংস্কার কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাবনা রয়েছে, সেখানে উল্লেখযোগ্যভাবে যদি আমি বলতে চাই যে বেগবান করার জন্য যেটি আপনি বলেছেন, যেমন নিজস্ব প্রসিকিউশন ইউনিট গঠনের একটি প্রস্তাবনা থাকবে সংস্কার কমিশন। আপনাকে জানাতে চাই যে বর্তমানে দুদকের নিজস্ব কোনো আইনজীবী নেই, তো এই কারণে যখন সরকার পালাবদল হয় তখন দুদকের আইনজীবীও পরিবর্তন হয়, অর্থাৎ দুদকের নিজস্ব কোনো আইনজীবী না থাকায় সেই আইনজীবীদের কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতেও থাকে না, সরকার পরিবর্তনের সাথে তাদের আইনজীবীও পরিবর্তন হয়। এই জন্য দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার কমিশন গঠন হয়েছে তাদের পক্ষ থেকে প্রস্তাবনা থাকছে যেন সংস্কার কমিশনে যেন প্রস্তাবনা যেটি দিচ্ছে যে সেটি হচ্ছে নিজস্ব প্রসিকিউশন ইউনিট গঠন করা এবং বিচারিক কার্যক্রমকে শক্তিশালী করা। এছাড়া যে মানি লন্ডারিংয়ের বিষয়ে এখন বর্তমানে বিদ্যমান যে মানি লন্ডারিং আইন, সেই মানি লন্ডারিং আইনে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান অর্থ পাচারের তদন্ত করার ক্ষমতা রয়েছে। এই কারণে দুর্নীতি দমন কমিশন আগে এককভাবে মানি লন্ডারিং অর্থাৎ অর্থ পাচারের তদন্ত করতে পারত, এখন বর্তমানে তা পারছে না। সেই কারণে যে অর্থ পাচারের যে তদন্তকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো যেন সমন্বয় করে দুদক যেন আরও আইনি কাঠামো যেন তাদের মানি লন্ডারিং অর্থ পাচারের রোধে তদন্তের কাজে যেন আরও একটু শক্তিশালীভাবে গঠন করা যায় সে বিষয়টি তাদের প্রস্তাবনায় রয়েছে। এছাড়া প্রেষণে যে লোকবল আনার ক্ষেত্রে সীমিতকরণ এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা যেন নিশ্চিত করা হয়। লোকবল নিয়ে একটা বড় ধরনের প্রস্তাবনা আছে। হ্যাঁ, লোকবল নিয়ে প্রস্তাবনা আছে এবং যে জিনিসটা আপনাকে মোটা দাগে বলতে চাচ্ছি, যেটি আমরা প্রতিবেদনেও দেখিয়েছি, যে বিদ্যমান কাঠামোতে দুর্নীতি দমন কমিশনের সদস্য সংখ্যা 3 জন, অর্থাৎ একজন চেয়ারম্যান এবং 2 জন কমিশনার। বর্তমানে যে সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিতে যাচ্ছে তাদের কাছে বিভিন্ন মহল থেকেও দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন সংগঠন ব্যক্তির পর্যায়ে থেকেও প্রস্তাবনা এসেছে যে কমিশনের কাঠামো কিভাবে বাড়ানো যায়। তো সংস্কার কমিশন মোটা দাগে এই কমিশনের কলেবর বাড়ানোর প্রস্তাবনা যাচ্ছে, সেটি সরকারের কাছে যে তারা সংস্কার কমিশন ডিসেম্বরের চলতি মাসে যে প্রতিবেদন দেবে সেখানে কমিশনের যে কলেবর বাড়ানো 3 থেকে বর্তমান যে 3 সদস্যের কমিশন রয়েছে 3 থেকে সেটি যাতে 5 সদস্যের কমিশন গঠন করা হয় সে বিষয়ে প্রস্তাবনা যাচ্ছে। এছাড়া দুদকের যে কার্যক্রম রয়েছে সেটি যেন আধুনিকায়ন, যুগোপযোগী এবং ডিজিটালাইজড করা হয়, এসব প্রস্তাবনা থাকছে। আর মোটা দাগে যেটি আপনাকে বলতে চাই যে দুদকে যে যাতে আমলা এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে দুর্নীতি দমন কমিশন যাতে কাজ করতে পারে সে বিষয়ে সংস্কার কমিশন সুনির্দিষ্টভাবে সরকারের কাছে প্রস্তাবনা দেবে। জি আদিত্য, আপনি একদম পরিষ্কার করে বলছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত 23 জন বিচারপতি। বৃহস্পতিবার বঙ্গভবনে এই সাক্ষাতে নতুন বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচার প্রার্থীরা উপকৃত হবেন। দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে বিচারপতিরা দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা রাখেন রাষ্ট্রপ্রধান। আবহমান বাংলায় শীত মানেই পিঠা পার্বণ। শীত আর পিঠাপুলি একে অপরের সঙ্গে লতায় পাতায় জড়িয়ে। শীতের আগমনী বার্তায় বগুড়া হয়ে উঠেছে রীতিমতো পিঠার শহর। পাড়া মহল্লায় ছোট ছোট দোকানে জমে উঠেছে হরেক পিঠার বিকিকিনি। স্বল্প পুঁজিতে এই ব্যবসায় লাভবান হচ্ছেন বিক্রেতারা। ভোর আর সন্ধ্যায় বগুড়া শহরের জনাকীর্ণ স্থানে, রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিগলিতে শীতের হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী পিঠা বিক্রেতারা। সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা।
দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ধোঁয়া ওঠা ভাপা, জিভে জল আনা চিতই ও মজাদার নারিকেল পুলি সহ নানা ধরনের পিঠা। বছর বিশেক আগে সংসারের হাল ধরতে বাড়ি বাড়ি গিয়ে পিঠা বিক্রি করতেন বগুড়ার আয়েশা খাতুন। পরে পাড়ায় বসিয়েছেন পিঠার দোকান। বছরের অন্য সময়ে আটার রুটি, সবজি বিক্রি করে কোনো রকমের দিন চললেও শীতকালে পিঠার ব্যবসা বেশ ভালো চলে তার। 20-25 বছর হলে করে 2 মেয়েকে আমি লেখাপড়া শিখেছি, চাকরি বাকরি এখনো পায় নাই, বেকার বসে আছে। এখানে ভাবা চিতই, নাচতে তেল পিঠে করি। মৌসুমি পেশা হিসেবে পিঠা বিক্রির আয়ে চলছে আসিয়া খাতুন, বেগুনি খালার মতো অনেকের সংসার। আমি এই দোকান বহুত বছর ধরে করি, 30-35 বছর হচ্ছে। আমি যখন দোকান করছি তখন ওয়ান্ডারল্যান্ড ছিল না, পুরানা স্টেডিয়াম ছিল, তখন থেকে আমি এক চুলে দিয়ে দোকান করি। কোনো কোনো ব্যবসায়ী তাদের দোকান বা রেস্টুরেন্টের সামনে বসাতে শুরু করেছেন একই আদলে পিঠা তৈরির সরঞ্জাম। পিঠা আইটেমটা আমাদের তো ওইভাবে অ্যাড ছিল না, এখন যেহেতু অ্যাড করা হয়েছে আর শুরুর দিকের অবস্থা কিন্তু মোটামুটি ভালো একটা রেসপন্স, আর আমাদের পিঠার মানটা অনেক ভালো। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বাড়িতে তৈরি করতে না পারলেও হিমেল ঠান্ডায় জমিয়ে পিঠার স্বাদ নিচ্ছেন অনেকে। শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকেও ক্রেতারা ছুটে আসছেন পিঠার দোকানে। আমরা 3 রকমের পিঠা খেয়েছি, 3 থেকে 4 রকমের পিঠা খেয়েছি। চিতই পিঠা, কুশলি পিঠা, তেলের পিঠা, ভালো লেগেছে পিঠাগুলো সব। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব পিঠাপুলির চাহিদা আরও বাড়বে বলে প্রত্যাশা পিঠা বিক্রেতাদের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।